তুঙ্গভদ্রার এই উর্মিমর্মর ইতিহাস নয়, স্মৃতিকথা। কিন্তু সকল ইতিহাসের পেছনে স্মৃতিকথা লুকাইয়া থাকে। যেখানে স্মৃতি নাই সেখানে ইতিহাস নাই। আমরা আজ তুঙ্গভদ্রার স্মৃতিপ্রবাহ হইতে এক গণ্ডূষ তুলিয়া পান করিব। কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গমস্থল হইতে ক্রোশেক দূর ভাটির দিকে 3টি বড় নৌকা পালের ভরে উজানে চলিয়াছে। তাহারা বিজয়নগর যাইতেছে। সঙ্গম পার হইয়া বাম দিকে তুঙ্গভদ্রায় প্রবেশ করিবে। বিজয়নগর পৌঁছিতে তাদের এখনো কয়েকদিন বিলম্ব আছে। সঙ্গম হইতে বিজয়নগরের দূরত্ব প্রায় 70 ক্রোশ। বৈশাখ মাসের অপরাহ্ন, 1352 শকাব্দ সবে মাত্র আরম্ভ হইয়াছে। 3টি নৌকা আগে পিছে চলিয়াছে। প্রথম নৌকাটি আয়তনে বিশাল, সমুদ্রগামী বহির্য। দ্বিতীয়টি অপেক্ষাকৃত ক্ষুদ্র হইলেও রণতরীর আকারে গঠিত, সংকীর্ণ ও দ্রুতগামী। তাহাতে 50 জন যোদ্ধা স্বচ্ছন্দে থাকিতে পারে। তৃতীয় নৌকাটি ভারবাহী ভর, তাহার গতি মন্থর। তাই তাহার সহিত তাল রাখিয়া অন্য বহির্য দুটিও মন্থর গতিতে চলিয়াছে। নৌকা 3টি বহু দূর হইতে আসিতেছে। পূর্ব সমুদ্র তীরে কলিঙ্গ দেশের প্রধান বন্দর কলিঙ্গপত্তন। সেখান হইতে 3 মাস পূর্বে তাহাদের যাত্রা শুরু হইয়াছিল। এতদিনে তাহাদের যাত্রা শেষ হইয়া আসিতেছে। আর সপ্তাহকাল মধ্যেই তাহারা বিজয়নগরে পৌঁছিবে, যদি বায়ু অনুকূল থাকে। যে সময়ের কাহিনী, সে সময়ের সহস্র বর্ষ পূর্ব হইতেই ভারতের প্রাচ্য উপকূলে নৌবিদ্যার বিশেষ উৎকর্ষ হইয়াছিল। উত্তরে নৌ সাধনোদ্যত বঙ্গদেশ হইতে দক্ষিণে তৈলঙ্গ তামিল দেশ পর্যন্ত বন্দরে বন্দরে সমুদ্রযাত্রী বৃহৎ বহিত্র প্রস্তুত হইতেছিল। তাহাতে চড়িয়া ভারতের বণিকেরা ব্রহ্ম, শ্যাম, কম্বোজ ও সাগরিকার দ্বীপপুঞ্জে বাণিজ্য করিয়া ফিরিতেছিল, উপনিবেশ গড়িতেছিল, রাজ্য স্থাপন করিতেছিল। এইভাবে বহু শতাব্দী চলিবার পর একদা কালান্তক ঝড়ের মতো দিকপ্রান্তে আরব জলদস্যু দেখা দিল। তাহার সংঘাতে ভারতের রতন ভরা তরী লবণ জলে ডুবিল। তবু ভারতের তটরেখা ধরিয়া সমুদ্রপথের যাতায়াত একেবারে বন্ধ হইল না। তটভূমি ঘেঁষিয়া নৌযোদ্ধার দ্বারা সুরক্ষিত পথ এক বন্দর হইতে অন্য বন্দরে যাতায়াত করিতে লাগিল। নদীপথেও নৌবাণিজ্যের গমনাগমন অব্যাহত রহিল। নৌকা 3টির মধ্যে সর্বাগ্রগামী নৌকাটির প্রধান যাত্রী কলিঙ্গ দেশের রাজকন্যা কুমারী ভট্টারিকা বিদ্যুৎমালা। রাজকন্যা বিজয়নগরে যাইতেছেন বিজয়নগরের তরুণ রাজা দ্বিতীয় দেবরায়কে বিবাহ করিবার জন্য। প্রথম নৌকাটি ময়ূরপঙ্খী। তাহার বহিরঙ্গ ময়ূরের ন্যায় গাঢ় নীল ও সবুজ রঙে চিত্রিত। পালের নীল সবুজের বিচিত্র চিত্রণ। দ্বিতীয় নৌকাটি মকরমুখী। তাহার দেহে বর্ণ বৈচিত্র্য নাই, ধূসর বর্ণের নৌকা। তাহার ভিতরে আছে 30 জন নৌযোদ্ধা। তাহারা এই নৌবহরের রক্ষী। এতদ ব্যতীত নৌকায় আছে পাচক, সুপকার, নাপিত ও নানা শ্রেণীর ভৃত্য। সর্বপশ্চাৎবর্তী ভর বিবিধ তৈজস, আবশ্যক বস্তু ও খাদ্য সম্ভারে পূর্ণ। এতগুলো লোক দীর্ঘকাল ধরিয়া আহার করিবে। চাল, ডাল, ঘৃত, তৈল, গম, তিল, গুড়, শর্করা, লবণ, হরিদ্রা, কাসর মর্দ প্রভৃতি প্রচুর পরিমাণে সঙ্গে চলিয়াছে। ভরের পিছনে একটি শূন্য ডিঙি দড়ি বাঁধা অবস্থায় ল্যাজের মতো ভরের অনুসরণ করিয়াছে। এক নৌকা হইতে অন্য নৌকায় যাতায়াত করিবার সময় ইহার প্রয়োজন। এইভাবে রাজকীয় আড়ম্বরের দ্বারা পরিবেষ্টিত হইয়া রাজনন্দিনী বিদ্যুৎমালা বিবাহ করিতে চলিয়াছে। কিন্তু তাহার মনে সুখ নাই।
সেদিন অপরাহ্নে তিনি নৌকার ছাদে বসিয়া ক্লান্ত চক্ষে জলের পানে চাহিয়াছিলেন। তাহার বৈমাতৃ ভগিনী মণিকঙ্কনা তাহার সঙ্গে ছিল। মণিকঙ্কনা শুধু তাহার ভগিনী নয়, সখীও। তাই বিদ্যুৎমালা যখন বিবাহে চলিলেন, তখন মণিকঙ্কনাও স্বেচ্ছায় সঙ্গে চলিল। বিবাহের যিনি বর, তিনি ইচ্ছা করলে বধূর সহিত তাহার অনুরা ভগিনীদেরও গ্রহণ করিতে পারিতেন। ইচ্ছা না করিলে পাত্রকুলের অন্য কেহ তাহাকে বিবাহ করিতেন। এই প্রথা আবহমানকাল প্রচলিত ছিল। মণিকঙ্কনা বিদ্যুৎমালার বৈমাতৃ ভগিনী, কিন্তু সেই সঙ্গে আরও একটি প্রভেদ ছিল। বিদ্যুৎমালার মাতা পত্রমহিষী রুক্মিণী দেবী ছিলেন আর্যা, কিন্তু মণিকঙ্কনার মাতা চম্পা দেবী অনার্যা। আর্যগণ প্রথম দক্ষিণ ভারতে আসিয়া একটি সুন্দর রীতি প্রবর্তিত করিয়াছিলেন। আর্য পুরুষ বিবাহকালে আর্যাবধূর সঙ্গে সঙ্গে একটি অনার্যাবধূ গ্রহণ করিতেন। বংশবৃদ্ধি প্রধান উদ্দেশ্য, সন্দেহ নাই, কিন্তু প্রথাটি লোভনীয় বলিয়াই বোধ করি টিকিয়াছিল। আর্যাপত্নীর মর্যাদা অবশ্য অধিক ছিল, কিন্তু অনার্যাপত্নীও মাননীয়া ছিলেন। বিদ্যুৎমালা ও মণিকঙ্কনার বয়স প্রায় সমান, 2-1 মাসের ছোট বড়, কিন্তু আকৃতি ও প্রকৃতিতে অনেক তফাৎ। 18 বছর বয়সের বিদ্যুৎমালার আকৃতির বর্ণনা করিতে হইলে প্রাচীন উপমার স্মরণ লইতে হয়। তন্হি, তপ্ত কাঞ্চন বর্ণা, পক্ক বিম্বাধরষ্টি, কিন্তু কিচক হরিণীর ন্যায় চঞ্চলা নয়না নয়। নিবিড় কালো চোখ দুটি শান্ত, অপ্রগল্ভ। সর্বাঙ্গের উচ্ছ্বলিত যৌবন যেন চোখ দুটিতে আসিয়া স্থির নিস্তরঙ্গ হইয়া গিয়াছে। তাহার প্রকৃতিতেও একটি মধুর ভাবমন্থর গভীরতা আছে, যাহা সহজে বিচলিত হয় না। আন্তঃসলীলা প্রকৃতি, বাহির হইতে অন্তরের পরিচয় অল্পই পাওয়া যায়। মণিকঙ্কনা ঠিক ইহার বিপরীত। সে তন্বী নয়, দীর্ঘাঙ্গী নয়। তাহার সুবলিত দৃঢ় পিনব্ধ দেহটি যেন যৌবনের উদ্বেল উচ্ছ্বাস ধরিয়া রাখিতে পারিতেছে। চঞ্চল চক্ষু দুটি খঞ্জন পাখির মতো সঞ্চরণশীল, অধর নভকিশলয়ের ন্যায় রক্তিম। দেহের বর্ণ বিদ্যুৎমালার ন্যায় উজ্জ্বল গৌর নয়, একটু চাপা, যেন সোনার কলসে কচি দুব্বা ঘাসের ছায়া পড়িয়াছে। কিন্তু দেখিতে বড় সুন্দর। তাহার প্রকৃতিও বড় মিষ্ট, মোটেই অন্তর্মুখী নয়। বাহিরের পৃথিবী তাহার চিত্ত হরণ করিয়া লইয়াছে। মন, ভাবনা, চিন্তা বেশি নাই, কিন্তু সকল কর্মের প্রতিও বিচিত্র এবং নূতন নূতন কর্মে লিপ্ত হইবার জন্য সে সর্বদাই উন্মুখ। পৃথিবীটা তাহার রঙ্গকৌতুক খেলাধুলার লীলাঙ্গন। কিন্তু 3 মাস নিরবচ্ছিন্ন নৌকারোহণ করিয়া 2 ভগিনী ক্লান্ত। প্রথম প্রথম সমুদ্রের ভীমকান্ত দৃশ্য তাহাদের মুগ্ধ করিয়াছিল। তারপর নদীর পথে 2 তীরের নিত্য পরিবর্তমান জলোচ্ছবি কিছুদিন তাহাদের চিত্ত আকর্ষণ করিয়া রাখিয়াছিল। নদীর কিনারায় কখনো গ্রাম, কখনো শস্যক্ষেত্র, কখনো শিলাবন্ধুর তটপ্রপাত, কোথাও জলের মাঝখানে মকরাকৃতি বালুচর, বালুচরের ওপর নানা জাতীয় জলচর পক্ষী, সবই অতি সুন্দর। কিন্তু ক্রমাগত একই দৃশ্যের পুনরাবর্তন দেখিতে দেখিতে আর ভালো লাগে না। নৌকার অল্প পরিসরে সীমাবদ্ধ জীবনযাত্রা অসহ্য মনে হয়। স্থলচর জীবের জলাকাঙ্ক্ষা দুর্বার হইয়া ওঠে। সেদিন 2 ভগিনী পালের ছায়ায় গুণবৃক্ষের কাষ্ঠে পৃষ্ঠ রাখিয়া পা ছড়াইয়া বসিয়াছিলেন। ছাদের উপর অন্য কেহ নাই। নৌকার পিছন দিকে হালি একাকী হাল ধরিয়া বসিয়া আছে। তাহাকে ছাদ হইতে দেখা যায় না। বিদ্যুৎমালার ক্লান্ত চক্ষু জলের ওপর নিবদ্ধ। মণিকঙ্কনার চক্ষু দুটি পিঞ্জরাবদ্ধ পাখির মতো চারিদিকে ছটফট করিয়া বেড়াইতেছে।
মণিকঙ্কনার মনে অনেক অসন্তোষ জমা হইয়া উঠিয়াছে। এই নৌকা যাত্রার কি শেষ নাই? আর তো পারা যায় না। সহসা তাহার অধীরতা বাংমূর্তি ধরিয়া বাহির হইয়া আসিল। সে বিদ্যুৎমালার দিকে ঘাড় ফিরাইয়া বলিল, একটা কথা বল দেখি মালা, চিরদিনই বিয়ের বর কনের বাড়িতে বিয়ে করতে যায়, কিন্তু তুই বরের বাড়ি বিয়ে করতে যাচ্ছিস, এ কেমন কথা? সত্যই তো, এ কেমন কথা? এই বিপরীত আচরণের মূল অন্বেষণ করিতে হইলে কিছু ইতিহাস চর্চা করিতে হইবে। সঙ্গম বংশীয় দুই ভাই হরিহর ও বুক্কু বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করিয়াছিলেন। তাহাদের জীবন কথা অতি বিচিত্র। দিল্লির সুলতান মোহাম্মদ তুগলক দুই ভ্রাতার অসামান্য রাজনৈতিক প্রতিভা দেখিয়া তাহাদের জোর করিয়া মুসলমান করাইয়াছিলেন। সে সময়ে গুণী ও কর্মকুশল হিন্দু পাইলেই মুসলমান রাজারা তাহাদের বলপূর্বক মুসলমান করিয়া নিজেদের কাজে লাগাইতেন। কিন্তু হরিহর ও বুক্কু বেশি দিন মুসলমান রহিলেন না। তাহারা পলাইয়া আসিয়া সিঙ্গেরি শঙ্কর মঠের এক সন্ন্যাসীর শরণাপন্ন হইলেন। সন্ন্যাসীর নাম বিদ্যারণ্য। তিনি তাহাদের হিন্দু ধর্মে পুনর্দীক্ষিত করিলেন। তারপর দুই ভাই মিলিয়া গুরুর সাহায্যে হিন্দু রাজ্য বিজয়নগরের প্রতিষ্ঠা করিলেন। বিজয়নগরের আদি নাম বিদ্যানগর। পরে উহা মুখে মুখে বিজয়নগরে পরিণত হয়। কৃষ্ণা নদীর দক্ষিণে যখন হিন্দু রাজ্য প্রতিষ্ঠা হইতেছিল, ঠিক সেই সময় কৃষ্ণার উত্তর তীরে একজন শক্তিশালী মুসলমান দিল্লির নাগপাশ ছিন্ন করিয়া এক স্বাধীন মুসলমান রাজ্যের প্রবর্তন করিয়াছিলেন। এই রাজ্যের নাম বাহুমনি রাজ্য। উত্তরকালে বিজয়নগর ও বাহুমনি রাজ্যের মধ্যে বিবাদ, বিসংবাদ, যুদ্ধ বিগ্রহ প্রায় চিরস্থায়ী হইয়া দাঁড়াইয়াছিল। বাহুমনি রাজ্যের চেষ্টা কৃষ্ণার দক্ষিণে মুসলমান অধিকার প্রসারিত করিবে। বিজয়নগরের প্রতিজ্ঞা কৃষ্ণার দক্ষিণে মুসলমানকে ঢুকিতে দিবে না। রাজ্য প্রতিষ্ঠার অনুমান 100 বর্ষ পরে বিজয়নগরের যিনি রাজা হইলেন তাহার নাম দেবরায়। ইতিহাসে ইনি প্রথম দেবরায় নামে পরিচিত। দেবরায় অসাধারণ রাজ্য শাসক ও রণপণ্ডিত ছিলেন। তিনি তুরস্ক হইতে ধানকী সৈন্য আনিয়া নিজ সৈন্যদল দৃঢ় করিয়াছিলেন এবং যুদ্ধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার প্রচলিত করিয়াছিলেন। তাহার 50 বর্ষব্যাপী শাসনকালে সমস্ত দাক্ষিণাত্য বিজয়নগরের পদানত হইয়াছিল। মুসলমান রাজশক্তি কৃষ্ণার দক্ষিণে পদার্পণ করিতে পারে নাই, কিন্তু দেবরায়ের দুই পুত্র রামচন্দ্র ও বিজয় রায় ছিলেন কর্মশক্তিহীন অপদার্থ। ভাগ্যক্রমে বিজয় রায়ের পুত্র দ্বিতীয় দেবরায় পিতামহের মতোই ধীমান এবং রণদক্ষ। তাই প্রথম দেবরায় নিজের মৃত্যুকাল আসন্ন দেখিয়া দুই পুত্রের সহিত তরুণ পৌত্রকেও যৌব রাজ্যে অভিষেক করিলেন এবং কতটা নিশ্চিন্ত মনে দেহ রক্ষা করিলেন। তরুণ দেবরায় পিতা ও পিতৃব্যকে ডিঙাইয়া রাজ্যের শাসনভার নিজ হস্তে তুলিয়া লইলেন। অতঃপর 8 বৎসর অতীত হইয়াছে। পিতৃব্য রামচন্দ্র বেশি দিন টিকিলেন না, কিন্তু পিতা বিজয় রায় অদ্যাপি জীবিত আছেন। রাজা হইবার উচ্চাকাঙ্ক্ষা তাহার নাই। পৌর বয়সে রাজপ্রাসাদে বসিয়া তিনি দুষ্ট শিশুর ন্যায় বিচিত্র খেলা খেলিতেছেন। দেবরায়ের বয়স বর্তমানে 35 বছর। তাহার দেহ যেমন দৃঢ় ও সুগঠিত, চরিত্রও তেমনি বজ্র কঠিন। গম্ভীর মিতবাক, সংবৃত মন্ত্র পুরুষ। রাজ্য শাসন আরম্ভ করিয়া তিনি দেখিলেন ম্লেচ্ছ শত্রু তো আছেই, উপরন্তু হিন্দু রাজারাও নিরন্তর পরস্পরের সহিত বিবাদ করিতেছেন। তাহাদের মধ্যে একতা নাই, সমধর্মিতা নাই। অথচ ম্লেচ্ছ শক্তির গতিরোধ করিতে হইলে সঙ্গবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন।
দেবরায় একটি একটি করিয়া রাজকন্যা বিবাহ করিতে আরম্ভ করিলেন। ইষ্টবুদ্ধির দ্বারা যদি ঐক্য সাধন না হয়, কুটুম্বিতার দ্বারা হইতে পারে। সেকালে রাজন্যবর্গের মধ্যে এই জাতীয় বিবাহ মোটেই বিরল ছিল না, বরং রাজনৈতিক কূটকৌশল রূপে প্রশংসাহ কার্য বিবেচিত হইত। সকল রাজা অবশ্য স্বেচ্ছায় কন্যাদান করিলেন না, কাহারও কাহারও উপর বল প্রয়োগ করিতে হইল। সবচেয়ে কষ্ট দিলেন কলিঙ্গের রাজা গজপতি চতুর্থ ভানুদেব। দাক্ষিণাত্যের পূর্ব প্রান্তে সমুদ্রের কলিঙ্গ দেশ, বিজয়নগর হইতে বহু দূর। দেবরায়ের দূত বিবাহের প্রস্তাব লইয়া উপস্থিত হইল। কলিঙ্গরাজ ভানুদেব ভাবিলেন এই বিবাহের প্রস্তাব প্রকারান্তরে তাহাকে বিজয়নগরের বশ্যতা স্বীকার করার আমন্ত্রণ। তিনি নিরতিশয় ক্রুদ্ধ হইয়া প্রতিবেশী অন্ধ্ররাজ্য সসৈন্যে আক্রমণ করিলেন, কারণ অন্ধ্রদেশ বিজয়নগরের মিত্র। সংবাদ পাইয়া দেবরায় সৈন্য পাঠাইলেন। যুদ্ধ হইল। যুদ্ধে ভানুদেব পরাজিত হইয়া শান্তি ভিক্ষা করিলেন। শান্তির শর্ত স্বরূপ তাহাকে দেবরায়ের হস্তে নিজ কন্যাকে সমর্পণ করবার প্রস্তাব স্বীকার করিতে হইল। দেবরায় কিন্তু বিবাহ করিতে শ্বশুর গৃহে আসিতে পারিবেন না, কন্যাকে বিজয়নগর পাঠাইতে হইবে, সেখানে বিবাহ ক্রিয়া সম্পন্ন হইবে। তৎকালে রাজাদের নিজ রাজ্য ছাড়িয়া বহু দূরে যাওয়া নিরাপদ ছিল না, চারিদিকে শত্রু উৎপাতিয়া আছে, সিংহাসন শূন্য দেখিলেই ছাপাইয়া পড়িবে। তাছাড়া ঘরের শত্রু তো আছেই। ভানুদেব কন্যাকে বিজয়নগরে পাঠাইবার ব্যবস্থা করিলেন। স্থলপথ অতি দুর্গম ও বিপজ্জনক, কন্যা জলপথে যাইবে। কলিঙ্গপত্তন বন্দরে 3টি বহিত্র সজ্জিত হইল। খাদ্য সামগ্রী, উপঢৌকন ও জলযোদ্ধার দল সঙ্গে থাকিবে। রাজদুহিতা, বিদ্যুৎমালা, সখী, পরিজন লইয়া নৌকায় উঠিলেন। 3টি নৌকা সমুদ্রপথে দক্ষিণ দিকে চলিল। তারপর কৃষ্ণা নদীর মোহনায় পৌঁছিয়া নদীতে প্রবেশ করিল। তদবধি নৌকা 3টি উজানে চলিয়াছে। যাত্রা শেষ হইতে বেশি বিলম্ব নাই। ইতিমধ্যে 2 রাজকন্যা অধীর ও উত্তক্ত হইয়া উঠিয়াছেন। সঙ্গে কন্যা কর্তা রূপে আসিয়াছেন মাতুল চিপিটক মূর্তি এবং রাজকন্যাদের ধাত্রী মন্দোদরী। রাজবৈদ্য রসরাজও সঙ্গে আছে। ইহাদের কথা ক্রমশ বক্তব্য। তুঙ্গভদ্রার তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য সৃষ্টি। এই কাহিনীর পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালোর সাথে মন্দটাও আমরা জানতে চাই। ভুল ত্রুটি মাফ করবেন। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।